আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম মিস। আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম হ্যাঁ বলো, ম্যাম আমি কি একটু ফারিয়ার সাথে কথা বলতে পারি? কি বিষয়? ম্যাম আমাকে আর ফারিয়াকে লিপি মিস বলেছে যে আজকে সব ক্লাস শেষ করে একটু স্কুলে যেতে। বলা হয়ে গেল। তো ও কি সামিরা যাবে? বুঝি নাই, আবার বলো। তোমাকে আর আমাকে আজকে হ্যাঁ। সব ক্লাস শেষ করে লিপি মিস স্কুলে যেতে বলেছে, একদম ড্রেস পরে জুতা পরে 2 সাইডে বেনি করে। ও আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ করে আমি তোমাকে ফোন দিব নে। আচ্ছা আচ্ছা মিস কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি।
আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। মিস আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। মিস আপনি কেমন আছেন? আছি বাবা, ভালোই আছি। আচ্ছা, 10টা 5 বেজে গিয়েছে। আমরা এখন ক্লাসটা শুরু করি, ঠিক আছে? আমরা 5 মিনিট অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে এখন আমরা ক্লাসটা শুরু করছি। দেখতে পাচ্ছ তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বই। তো শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছো বাড়িতে। ভালো আছো তো সবাই? জি মিস আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমার শিক্ষক পরিচিতি আমাকে তো সবাই চেনো, তারপরও দেখে নাও। আমি তহসিনা আঞ্জুম, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকা। শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় প্রথম। আর বাংলাদেশের ইতিহাস আজকে আমরা পড়বো পাঠ 9, একটা ছোট পাঠ, আর একটা সাথে পড়বো পাঠ 10। পাঠ 9 আছে মধ্যযুগে বাংলাদেশ, আর পাঠ 10 হচ্ছে আধুনিক যুগে বাংলাদেশ। বইটা সবাই সাথে নিয়ে বসেছো? জি মিস। গুড। আচ্ছা, এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে, দেখো কি কি জানতে পারা যাচ্ছে কিনা। দেখো, মধ্যযুগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। আসসালামু আলাইকুম। আধুনিক যুগে বাংলাদেশের রাজনৈতিক জীবন সম্পর্কে বর্ণনা করতে পারবে। আর পারবে দেশটির জন্মকথা, মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব বোধ করতে পারবে। তো আমরা পড়া শেষ হওয়ার পরে আবার একটু দেখে নিব। কেন পাঠ 9 আর 10 এটা পৃষ্ঠা নাম্বার বলে দিতে হবে বলো তো? প্রথম অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 9। পৃষ্ঠা নাম্বার 9 আছে মধ্যযুগে বাংলাদেশ, পৃষ্ঠা নাম্বার 10 আছে আধুনিক যুগে বাংলাদেশ। আছে? পেয়েছো? জি ম্যাম। সবাই কি পেয়েছো? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে। তো এটুকু সবাই দেখেছো তো, তাই না? আমরা এখন একটু বইটা দেখব। সবার সামনে বইটা আছে তো? জি মিস। জি মিস। আমরা পাঠ 9 চলে আসছি, ঠিক আছে? পাঠ 9 আসি। দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম। জি মিস। বইটা কি দেখা যায়? জি ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, মধ্যযুগে বাংলাদেশ বইটা দিকে একটু তাকাও, আমি একটু পড়ি, ঠিক আছে? সবার হাতে একটা কলম বা পেন্সিল নিবা, ঠিক আছে? সালগুলো বা নামগুলোর সময় আমরা একটু অবশ্যই দাগ দিয়ে নিব। বুঝতে পেরেছো? দেখো, মুসলমানদের শাসন ক্ষমতা লাভের পর থেকে বাংলাদেশে মধ্যযুগের সূচনা হয়। কখন থেকে মধ্যযুগের সূচনা হয়? মুসলমানদের শাসন ক্ষমতা লাভের পর থেকে। কখন থেকে মধ্যযুগের সূচনা হয়? তাহলে মুসলমানদের শাসন ক্ষমতা লাভের পর থেকে। বুঝতে পেরেছো? জি ম্যাম। 1204 খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে তুর্কি মুসলমান সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন। সূত্রপাত মানে কি? শুরু করেন, ঠিক আছে? সূত্রপাত মানে কি? শুরু করা।
এরপর তুর্কি মিস মুসলমান, এগুলো তো দেখাবো তাই না? মিস বলো। তুর্কি মুসলিম কি? তুর্কি মানে তুরস্কের, তুর্কি মানে তুরস্কের একজন মুসলমান এখানে এসে বখতিয়ার খলজি মুসলিম, তখন আমাদের এই ভারত মহাদেশটা পুরাটাই ছিল হিন্দু অধ্যুষিত এলাকা, ঠিক আছে। মুসলমান সেনাপতি ছিলেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, তিনি তুরস্ক থেকে এসে আমাদের এই বাংলাকে আক্রমণ করেন। কথা বুঝতে পেরেছো? তখন থেকে মধ্যযুগের সূচনা হয়, বুঝতে পেরেছো? মিস এই লাইনটা কি দেখাবো? হ্যাঁ, দাগাবা। মিস ফার্স্টের দুইটা লাইনই তো দেখাবো। অবশ্যই শুনো, লাইন কোনটা দাগাবা সেটা তোমরা দাগাবা, হ্যাঁ। এরকম করে বারবার কথার মাঝখানে বললে আমার কিন্তু কথা দেরি হয়ে যাবে, তোমাদের আমি যেটা আমি দেওয়ার কথা সেটা দিতে পারবো না, নিজে বুঝতে পারবা। কারণ এখন তো ছোট ক্লাস না, একটু বড় ক্লাসে উঠেছো, তো এখন তোমরা নিজেরাই বুঝতে পারবা কোনটুকু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, পৃষ্ঠা নাম্বার 9 আসছে সবাই? পৃষ্ঠা নাম্বার 9 পেয়েছো সবাই? মধ্যযুগে বাংলাদেশ সবাই পেয়েছো তো? জি মিস। আচ্ছা, একদম প্রয়োজনের বাইরে কেউ কথা বলো না, তাহলে কি হবে, আমরা পিছিয়ে যাব। আচ্ছা, এরপর তুর্কি মুসলমান সেনাপতিরা পুরো বাংলাদেশ মুসলিম শাসন বিস্তার করতে থাকে। এর আগে ভারতে মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, দিল্লি ছিল তাদের রাজধানী। দিল্লি সুলতানদের পাঠানো সেনাপতিরা বাংলাদেশের কোনো কোনো অংশ শাসন করতে থাকেন। জয় করা অংশের গভর্নরদের দায়িত্ব পান তারা। কথা বলছো কে? দিল্লি থেকে বাংলাদেশের দূরত্ব অনেক, যোগাযোগের ব্যবস্থাও ভালো ছিল না। ধন সম্পদে ভরা দেশটিতে দিল্লির সুলতানের অধীনে গভর্নর হয়ে না থেকে স্বাধীনভাবে শাসন পরিচালনার ইচ্ছায় সুলতানরা দিল্লির বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করতেন। কথা বুঝতে পারছো? এই খবর দিল্লিতে গেলে বিদ্রোহীদের দমন করার জন্য সৈন্য পাঠানো হতো। যারা বিদ্রোহ করতো তাদেরকে দমন করা, মানে কি, তাদেরকে দমন করার জন্য সৈন্য পাঠানো হতো। কোথা থেকে সৈন্য পাঠানো হতো? পাঠানো হতো দিল্লি থেকে। এভাবে কখনো পরাজয়ের, কখনো জয়ের জন্য মধ্য দিয়ে চলতে থাকে। চলতে চলতে একসময় পুরো বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। কথা বুঝতে পারছো? 1204 সাল থেকে তারপর দেখো 1338 খ্রিস্টাব্দ, তার মানে 100 কত বছর? 34 বছর। 1338 থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত এরকম করে স্বাধীনতা টিকে থাকে। এর মধ্যে 1526 খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়। অবসান মানে কি? শেষ হয়। তখন ভারত দখল করে নিয়েছিল আরেকটি মুসলমান শক্তি। কোন শক্তি? তারা মোগল নামে পরিচিত। মোগল সম্রাটের প্রধানের নাম কি ছিল? নাম জানো? বাবর হচ্ছে মোগলদের প্রধান, তারা মোগল নামে পরিচিত, তারাও কিন্তু মুসলমান ছিল। এভাবে দিল্লিকে কেন্দ্র করে ভারতে মোগল বংশের শাসন শুরু হয়। শুরু থেকেই বাংলাদেশকে দখলে রাখার চেষ্টা করেছে মোগলরা, তবে সফল হয়নি। আফগান বংশের মুসলমান শাসকরা কিছুকাল বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখেন। এ সময় বিহার, নাম শুনেছো? বিহার অঞ্চলের নাম শুনেছো? আফগানদের জমিদারি ছিল। আফগানদের বিখ্যাত নেতা শের খান সুর মুঘলদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে। এভাবে বাংলাদেশের স্বাধীন আফগান শাসন শুরু হয়। পরবর্তী সময় সম্রাট আকবরও আমাদের এই বাংলাদেশ দখল করতে পারেননি। তাহলে আকবর কোথাকার? মুঘলদের সম্রাট হচ্ছে আকবরও কিন্তু বাংলাদেশ দখল করতে পারেনি। মুঘলদের নাম জানো তোমরা? মুঘল সম্রাটদের নাম জানো? বাবর? হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, গুড। বাংলাদেশের বড় বড় জমিদারদের বলা হতো 12 ভূঁইয়া। 12 ভূঁইয়া মানে কি 12 জন? না, যারা বড় বড় জমিদার ছিল তাদেরকে বলা হতো 12 ভূঁইয়া। এই 12 ভূঁইয়ারা একজোট হয়ে মুঘলদের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রেখেছিলেন। শেষ পর্যন্ত মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়, তাহলে মুঘল সম্রাটকে জাহাঙ্গীরের সময় 1610 খ্রিস্টাব্দে বাংলাদেশ
মুঘলদের অধীনে আসে। অধীন মানে কি? জাহাঙ্গীর মুঘল আমাদের বাংলাদেশটাকে দখল করতে পারে। সেই জন্য বাংলাদেশের একসময় নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। জানো তো এটা? জি মিস। জাহাঙ্গীর দখল করেছিল বলে এই জায়গাটার নাম দিয়েছিল জাহাঙ্গীরনগর। কত সালে সেটা? 1610 খ্রিস্টাব্দে। স্বাধীনতা হারিয়ে এবার বাংলাদেশ দিল্লির অধীনে একটি প্রদেশে পরিণত হয়। প্রদেশ বুঝো? এদেশে পরোক্ষভাবে মুঘল শাসন চলে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। কেন এই সময় কে পরাজিত হয় বলতো? 1757 সাল আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন বলতো? 1757 সালে কি হয়েছিল? সিরাজউদ্দিন পরাজিত হয়েছিলেন কোন যুদ্ধে? ইংরেজদের পলাশীর যুদ্ধে। তো গুড। সুলতানি থেকে মুঘল পর্ব পর্যন্ত বাংলাদেশে মুসলমানদের শাসনকাল মধ্যযুগ নামে পরিচিত। এটা ভেরি ইম্পর্টেন্ট। কোন সময় থেকে কোন সময় পর্যন্ত? সুলতানি আমল থেকে মুঘল পর্ব পর্যন্ত। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আসি আধুনিক যুগে বাংলাদেশ। আধুনিক যুগে বাংলাদেশ। সানজিদা পড়ো একটু। সানজিদা পড়ো। সানজিদাই তো প্রায় পড়ে। সানজিদাই প্রায় পড়ে। সানজিদা তাড়াতাড়ি পড়াটা শেষ করলে আমাদের প্রশ্নোত্তর দেওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, একটু সময় লাগবে, তাড়াতাড়ি শেষ করো, সুন্দর করে পড়ো। বাংলাদেশ প্রাচীনকাল থেকেই ভারত উপমহাদেশের অংশ। মুসলমান শাসনের অবসান ঘটিয়ে ভারত উপমহাদেশের শাসন ক্ষমতায় বসে ইংরেজরা। মোগল যুগ থেকে ইউরোপের বণিক গোষ্ঠী এই উপমহাদেশে বাণিজ্যের উদ্দেশ্যে আসতে শুরু করে। ইংরেজ বণিকরা এক সময়ে সুযোগ পেয়ে ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করে নেয়। ভারত উপমহাদেশে ইংরেজ শাসন চলে 1947 খ্রিস্টাব্দ, প্রায় 200 বছর। প্রথম দিকে শাসন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের একটি বণিক প্রতিষ্ঠান। পরবর্তীতে শাসন ক্ষমতা দখল করে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া। রানীর পক্ষ থেকে ইংরেজ শাসকরা ভারত উপমহাদেশ শাসন করতেন। এই বিদেশি শাসনকে মেনে নিতে পারেনি বাংলাদেশের মানুষ, তাই তারা বিভিন্ন পর্যায়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে আন্দোলন করে। শেষ পর্যন্ত ইংরেজরা 1947 খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ ছেড়ে চলে যায়। এ সময় জন্ম হয় ভারত ও পাকিস্তান নামে দুইটি স্বাধীন রাষ্ট্র। পাকিস্তান ছিল দুইটি ভিন্ন অঞ্চল নিয়ে একটি ভৌগোলিকভাবে বিভক্ত বেমানান রাষ্ট্র। পশ্চিম অংশটিকে বলা হতো পশ্চিম পাকিস্তান আর পূর্ব অংশটিকে বলা হতো পূর্ব পাকিস্তান। পাকিস্তানের শাসন ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের অবাঙালি শাসকদের হাতে। তারা নানাভাবে পূর্ব পাকিস্তানের মানুষকে শোষণ করত, তাই অধিকার আদায়ের জন্য বাঙালি একত্রিত হয়, সংগ্রাম করতে থাকে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে। অবশেষে 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে 16 ডিসেম্বর 1971 বাঙালি ষড়যন্ত্রের সফলতা। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? আচ্ছা, এখানে একটা কথা আছে, দেখো, বেমানান রাষ্ট্র। বেমানান মানে কি? মানিয়ে নিতে পারে না, মানে মানায় না এমন একটা রাষ্ট্র, তাদের সংস্কৃতির সাথে তাদের কোনো কিছুর সাথে মেলে না এমন একটা রাষ্ট্র। আর একটা বিষয়, বণিক মানে কি? বণিক ব্যবসায়ী। ব্যবসায়ী, এটা ভালোই জানো। যারা ব্যবসা করে তাদেরকে বলে বণিক। আচ্ছা, এখানে বুঝতে কারো অসুবিধা আছে? এখানে বুঝতে কারো অসুবিধা আছে? অসুবিধা নাই। আচ্ছা, এই অধ্যায় কিন্তু আমাদের 1 নাম্বার অধ্যায় কিন্তু শেষ হলো। ঠিক আছে, এখানে দেখো কাজ 1 পার্ট 9 এর কাজটা দেখো, মধ্যযুগে বাংলাদেশে মুসলিম শাসনের রাজবংশগুলোর তালিকা প্রস্তুত করো। পারা যাবে? এখান থেকে সিরিয়াল বাই তালিকাগুলো প্রস্তুত করবা। কয়জন ছিল মুসলিম শাসক? প্রশ্নটা বুঝতে পারিনি, একটু বুঝায় বলবেন? কোনটা বুঝো নাই?
মিস এই যে কাজ যেটা একটু আগে বললেন এই যে মধ্যযুগে বাংলাদেশে মুসলিম শাসনের রাজবংশগুলো এই যে প্রথম থেকে শুরু করেছে, কারা কারা ছিল? তুর্কি সেনাপতি ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি, তারপরে কারা কারা আসলো, এই যে প্রত্যেকটা নাম, যে কয়জনের নাম আছে সেই কয়জনের নামটা তোমরা লিখবা। আর পার্ট 10 এর দেখো কাজটা কি আছে, পার্ট 10 এর কাজটা আছে আধুনিক যুগে বাংলাদেশ কাদের দ্বারা শাসিত হয়েছে তা একটি তালিকা প্রস্তুত করো। ঠিক আছে, আচ্ছা এইটুকু করবা। আর সাথে দেখো আমি আজকে প্রশ্ন উত্তর একটু দিয়েছি। আচ্ছা দেখো, আমরা যেটা বললাম এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে, আসলে কি আমরা জানতে পারলাম? জি ম্যাম। আসলে কি জানা গিয়েছে যে মধ্যযুগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে, আধুনিক যুগে বাংলাদেশের রাজনৈতিক জীবন সম্পর্কে বর্ণনা করতে পারবে, আর হচ্ছে দেশটির জন্মকথা এবং মুক্তিযুদ্ধ নিয়ে গর্ববোধ করতে পারবে। পারা গেল? আচ্ছা এখন দেখো একটা আমি প্রশ্ন উত্তর লিখে দিয়েছি, সৃজনশীল প্রশ্ন। তোমাদের অনুশীলনী বইয়ের 1 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ? বইটা আছে সবার সামনে? জি মিস। বইয়ের 1 নাম্বার প্রশ্নটার দিকে তাকাও। এরকম আছে না প্রশ্নটা? প্রধান ফসল ধান, প্রচুর ধান উৎপাদন, রপ্তানিকৃত দ্রব্য চিংড়ি ও ব্যাং আছে? জি ম্যাম। আকাশপথে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি, পাটজাত দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত আছে? জি ম্যাম। আচ্ছা প্রশ্নটা দেখো কি আছে, ক নাম্বারে আছে, কোন সম্রাট 50টি বৌদ্ধ বিহার নির্মাণ করেন? টোল বলতে কি বোঝায়? ধর্মপাল। পেয়েছো? জি ম্যাম। আচ্ছা আর গ আর খ আমি দেখো উত্তরগুলো লিখে দিয়েছি, তোমরা লিখে নিতে পারবা অথবা স্ক্রিনশট নিতে পারবা। আমি 4টা প্রশ্ন লিখে দিয়েছি। ম্যাম সবাই এখন বাকিগুলা দেখান। মিস এটা একটু রাখবেন। মিস ক নাম্বার আর খ নাম্বার প্রশ্নটা আরেকবার একটু দেখাবেন? ম্যাম সবাই চ্যাটিং করছে। মিউট করো, তোমার বাসা থেকে শব্দ আসছে। মিস এবার একটু গ নাম্বারটা আর গ নাম্বারটা একটু দেখান। মিস গ নাম্বারটা দেখেন এবার। প্লিজ এবার ঘর নাম্বারটা দেখান। মিস ওরা খালি চ্যাটিং করছে। মিস মিউট হয়ে গেছে। সানজিদা আক্তার চ্যাটিং করছে। কার সাথে কে চ্যাটিং করে? শোনা যাচ্ছে? শোনা যায় আমার কথা? আমার কথা শোনা যায়? মিস ম্যাম সবাই চ্যাটিং করছে।
আচ্ছা ঘ নাম্বার জান্নাতুল বাবা সামিন বেশি করছে আচ্ছা ঘ নাম্বার উত্তরটা দেখে নাও। ঘ নাম্বার উত্তরটা দেখে নাও। ক নাম্বারটা একবার দেখাবেন। ঘ নাম্বার উত্তরটা দেখা যাচ্ছে? জি ম্যাম জি ম্যাম। মিস ক নাম্বারটা দেখাবেন একবার। কত নাম্বার? ক মিস ক। ক আর খ একসাথে আছে, আর গ দেখবা নাকি খ দেখবা? আচ্ছা এটা হয়েছে সবার? জি মিস, আমার হয়ে গেছে। ইয়েস ম্যাম এখনো তোমাদের কেউ কেউ জয়েন করছে? মিস এটা মিস হয়েছে এটা হয়েছে, গ নাম্বারটা খালি দেখান। দেখো কালকে 67 মেম্বার জয়েন করেছিল। হুম 67 জন জয়েন হয়েছিল কালকে। হুম হয়েছে সবার? গ নাম্বার, জি মিস। জি ম্যাম ঘ নাম্বারও সবার হয়েছে? জি ম্যাম আচ্ছা এবার দেখো বাড়ির কাজটা। বইয়ের অনুশীলনী 2 নং প্রশ্নটা সৃজনশীল প্রশ্নটা বাড়ির কাজ। মিস আপনি এটা কিভাবে দেখবেন? এই যে আজকের তারিখ দিয়ে লিখবা। আজকে তারিখ কত? 2 তারিখ। মিস আজকে 2 তারিখ। হ্যাঁ 2 তারিখ, এটা লিখে রাখবা। 2 তারিখ দিয়ে লিখে রাখবা। আমি বললাম খাতা জমা নিব, খাতা জমা নিয়ে খাতা দেখবো। ও আচ্ছা ম্যাম ঠিক আছে। যদি এই অধ্যায় পুরোটা প্রশ্ন নোট করে আপনার কাছে জমা দিতে হলে হবে? হ্যাঁ হ্যাঁ হবে। মিস হ্যাঁ বলো। অনুশীলনের সৃজনশীল 1 নাম্বারটাতে আপনি স্ক্রিনে দেখিয়েছেন আর 2 নাম্বারটাতে এইচডব্লিউ দিয়েছেন, তাহলে কি 1 আর 2 কোনোটাই করব? হ্যাঁ দুইটাই বাড়ির কাজের খাতায় লিখে রাখবা। ওকে মিস। মিস আপনি না পার্ট 9-10 এর কাজগুলোও করতে বললেন। হ্যাঁ হ্যাঁ বাড়ির কাজ যেগুলো যেগুলো বাড়ির কাজ এগুলো করবা, ঠিক আছে? যেগুলো আমি করতে বলছি সবগুলো বাড়ির কাজের খাতাতেই করবা। ওকে মিস যেগুলোই আমি করতে বলবো সেগুলোই বাড়ির কাজের খাতায় করবা। মিস ওরা প্রচুর চ্যাট করতেছে। মিস বলো। আপনি যেটা 4টা প্রশ্ন দিয়েছেন ওটা কি বাড়ির কাজ করব? হ্যাঁ বললাম ওইটা বাড়ির কাজের খাতাতেই লিখবা। ওটাও তোমরা বাড়ির কাজের খাতাতেই লিখবা। আচ্ছা আজকের তারিখ দিব? আজকের তারিখ দিবা। ওকে। মিস এটা কি সৃজনশীল প্রশ্নটা বইয়ের অনুশীলনী 2 নাম্বার সৃজনশীল প্রশ্নটা বাড়ির কাজ করবা, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা কারো কোনো বুঝতে অসুবিধা আছে? নো আচ্ছা এই অধ্যায়ে কিন্তু তোমরা ছোট ছোট প্রশ্নগুলো যেগুলো জ্ঞানমূলক প্রশ্ন এগুলো কি করেছিলে? জি ম্যাম। আচ্ছা পাঠ করছো? আচ্ছা পাঠের 9 আর 10 থেকেও তোমরা ছোট প্রশ্নগুলো তৈরি করে ফেলবা কমপক্ষে 10টা। মিস পাঠ 9 থেকে 5টা, পাঠ 10 থেকে 5টা, ঠিক আছে? আর 10 মিস মিস আমরা প্রশ্ন বানাবো? হ্যাঁ যেমন প্রশ্ন যেমন জ্ঞানমূলক প্রশ্নগুলো। আচ্ছা আমার কথা বুঝতে পেরেছো? মিস প্রত্যেকটা পার্ট থেকেই বানাবো। প্রত্যেকটা পাঠ থেকেই বানাবা। 5 আর 10। প্রত্যেকটা পাঠ থেকেই বানাবা, ঠিক আছে? ওকে মিস। প্রত্যেকটা পার্ট থেকে
হ্যাঁ, খাতায় লিখবো হ্যাঁ, খাতায় লিখবা। SW হিসেবে না হ্যাঁ, বানাবো SW মিস খাতাতেই লিখবা। প্রত্যেকটা পার্ট থেকে 10টা করে প্রত্যেকটা পার্ট থেকে 10টা করে সম্ভব না হলেও কমপক্ষে 5টা করে হবে, ঠিক আছে? এক থেকে পুরো শেষ পর্যন্ত মানে হ্যাঁ, 10 পুরো শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত মানে 10টা পার্ট পর্যন্ত। আরেকবার বলবেন হ্যাঁ, পার্ট 1 থেকে পার্ট 10 পর্যন্ত কয়টা পার্ট আছে দেখো, প্রথম অধ্যায়ে 10টা পার্ট আছে, প্রত্যেকটা পার্ট থেকে 5টা করে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর তৈরি করবা, ঠিক আছে? তাহলে মোট হবে কত, 50টা হয়ে যাবে, তাই না? আচ্ছা, এই 50টা প্রশ্ন স্কুল খোলার পরে আমাদেরকে দেখাবা, বাড়ির কাজের খাতাতেই থাকবে সব। হ্যাঁ, একটা খাতায় থাকবে, 2টা 3টা খাতা করার দরকার নাই। মিস আপনাকে সব নোট করে দিব কি? হ্যাঁ হ্যাঁ, আমাকে নোট মানে কি তোমরা খাতায় রাখবা, যেন পরীক্ষার সময় তোমাদের ওই খাতাটা দেখলেই পড়া হয়ে যায়, শেষ। মিস বলো। মিস আপনি যে SW টা দিয়েছেন ওইটা কি পৃষ্ঠা 12 এর SW? হ্যাঁ, পৃষ্ঠা 12 SW। আচ্ছা, কারো কোনো বুঝতে অসুবিধা আছে আর? মিস মানে আধুনিক ইতালি জনপূজা করবো না? আরেকবার বলো। সৃজনশীল প্রশ্ন 2 নং মানে আধুনিক ইতালির জনক ছিলেন কাউন্ট কেবল, এটা করবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা এইটা। আরো কোনো বলো, বলো আর কোনো অসুবিধা আছে? প্রশ্ন মানে কি যে টিক চিহ্নের যে প্রশ্নগুলো ওগুলো না? হ্যাঁ হ্যাঁ, ওগুলো জ্ঞানমূলক প্রশ্ন, মানে প্রশ্ন লিখবা আর উত্তরটা লিখবা। ওকে মিস 2 এর গ নাম্বার সৃজনশীলটায় হুম, যে কাউন্ট ক্যাবিনেটের মধ্যে কোন মহান নেতার প্রতিচ্ছবি লক্ষ্য করা যায়, ব্যাখ্যা করো। এটা কি কি জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ইয়েটা প্রতিচ্ছবিটা ফুটে উঠেছে ওইটা মানে ওইটা গল্প সম্পর্কে করে বলছি- দিব? ওইটা সম্পর্কে বলছি কি না? হুম হ্যাঁ হ্যাঁ, শেখ মুজিবুর রহমানের সম্পর্কে কথা বলা হচ্ছে। ঠিক আছে। মিস বলো। সৃজনশীল প্রশ্ন কি 1 নং লিখবো না শুধু 2 নং লিখবো? 1 নাম্বারটা উত্তরটা তো আমি লিখে দিয়েছি, ওটাও বাড়ি কাজের খাতাতেই লিখবা। আমার কথা বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। তাহলে প্রশ্ন উত্তরগুলো এক খাতার মধ্যে থাকলে তোমাদের সুবিধা হবে। এরপরে কোন ক্লাস আছে তোমাদের? ইংলিশ সেকেন্ড পেপার। ম্যাম ইংরেজি দ্বিতীয় পত্র। আচ্ছা ইংলিশ সেকেন্ড পেপার। মিস ইংলিশ সেকেন্ড পেপার। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। আর কোনো কারো কথা আছে, প্রশ্ন আছে? নো মিস। তাহলে কিন্তু আমাদের 1 নাম্বার অধ্যায় শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ পরের মঙ্গলবারে আমরা বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা দ্বিতীয় অধ্যায়টা পড়া শুরু করব, ঠিক আছে? নতুন সপ্তাহে ঠিক আছে। ইয়েস মিস। আচ্ছা, ইয়েস সবাই- মিস। তাহলে আমি কি ক্লাসটা শেষ করব? ওকে মিস, আসসালামু আলাইকুম। ওকে মিস। মিস আসসালামু আলাইকুম। সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। এতক্ষণ আমার আসসালামু সাথে আলাইকুম। ছিলে। সবাইকে ভালো ধন্যবাদ। থাকবেন। অবশ্যই ভালো থেকো সবাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মিস আপনি ভালো থাকেন। নমস্কার মিস। মিস আসসালামু